আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আমরা সকলেই জানি আর্থিক বিবরণী থেকে আমাদেরকে বাধ্যতামূলকভাবে ২টি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হয়। তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে আজকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব, যেটি এসেছিল আমাদের ঢাকা বোর্ড ২০২৫ সালে। ঢাকা বোর্ড ২০২৫ সালে এই অধ্যায় থেকে ২টি সৃজনশীল প্রশ্ন আসে। আমরা পূর্বে প্রথম সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্ন আছে সেটি সমাধান করে দেব। দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি অত্যন্ত কঠিন একটি সৃজনশীল প্রশ্ন। যারা আপনারা সমস্যায় পড়ছেন অনেকে আমাকে এটি নিয়ে কমেন্ট করে জানিয়েছেন। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আশা করি আপনারা অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। দেখেন, ঢাকা বোর্ড ২০২৫ সালে আমাদের যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন এসেছে সেটি হচ্ছে রাবিট ট্রেডিংয়ের ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর তারিখে রেয়ামিলটি নিম্নে প্রদত্ত হলো। প্রশ্নটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। যাদের কাছে প্রশ্ন আছে তারা অবশ্যই প্রশ্নটি সাথে নিয়ে বসেন। এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব। মনোযোগ সহকারে প্রশ্নটি একটু শোনার জন্য চেষ্টা করেন। এখানে বলছে রাবিট ট্রেডিংয়ের ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর তারিখে রেয়ামিলটি নিম্নে বা নিচে প্রদত্ত হলো। হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে বলছে রেয়ামিলের ভিতরে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, ব্যাট চলতি হিসাব, প্রারম্ভিক মজুত পণ্য, মজুরি, উত্তোলন ও মূলধন, যন্ত্রপাতি, অনাদায় পাওনা, অনাদায় পাওনা সঞ্চিতি, ৮% ঋণ, ১/১/২০২৪, ১০% বিনিয়োগ, বেতন ১০ মাস, ক্রয় ও বিক্রয় ১৫% ব্যাট সহ, ইজারা সম্পত্তি ১০ বছরের জন্য, ব্যাংক জমা আপনাদের দেওয়া আছে ২১,০০০ টাকা। দেখেন, এরপর আপনাদের নিচে দেওয়া আছে কিছু সমন্বয় দেওয়া আছে। সমন্বয়গুলো বলছে ১ নম্বর সমন্বয় ১/৭/২০২৪ তারিখে ৭০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে যা হিসাবভুক্ত আছে, কিন্তু এর সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা ভুলবশত মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। দেখেন, অনেক বড় একটি কথা। তো আমি তার আগে আপনাদেরকে কিছু কথা বলি। সেটি হচ্ছে, আপনারা যখন রেয়ামিল পড়ছেন তখন রেয়ামিলের ভিতরে কিন্তু দেখেন অনেক এন্ট্রির সাথে ৮%, তারপরে দেওয়া আছে ১০ মাস, এই যে আপনাদের এই জিনিসগুলো দেওয়া থাকে। যদি কোনো এন্ট্রির সাথে এই কথাগুলো দেওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই ওই এন্ট্রির পাশে একটি দাগ দিয়ে দিবেন। কি দিবেন? ওই এন্ট্রির পাশে একটি দাগ দিয়ে দিবেন, কারণ এন্ট্রিগুলো আপনাদের জন্য এক একটা সমন্বয়ের এন্ট্রি। ভালো করে মনে রাখেন, রেয়ামিলের ভিতরেও কিন্তু সমন্বয়ের এন্ট্রি থাকতে পারে। কিভাবে বুঝবো? সেটি হচ্ছে ৮%, ১০ মাস, ৯%, এভাবে যদি বলা থাকে তাহলে ওই এন্ট্রিগুলো আপনার জন্য কি হয়ে যাবে? সমন্বয়ের এন্ট্রি হয়ে যাবে। তার মানে রেয়ামিলের ভিতরে যে আমাদের ৮% ঋণ দেওয়া আছে, ১০% বিনিয়োগ দেওয়া আছে, এরপরে বেতন ১০ মাস এটি দেওয়া আছে, এরপরে ক্রয় ও বিক্রয় ১৫% ব্যাট সহ এটিও দেওয়া আছে, এরপরে ইজারা সম্পত্তি ১০ বছরের জন্য, এই সবগুলো এক একটি সমন্বয়ের এন্ট্রি। সেজন্য আপনারা এই সবগুলোর সাথে এক একটি কি দেবেন? দাগ দিয়ে রাখবেন, যাতে আপনারা প্রশ্ন সমাধান করতে গেলে বুঝেন যে এগুলো সমন্বয়ের এন্ট্রি আপনাকে সমন্বয় করতে হবে। তো দেখেন, এবার নিচে আমাদের কিছু সমন্বয় দেওয়া আছে, যেটি আমি প্রথমটি একটু আগে পড়ছি, একটু বড়, আমি আবার পড়তেছি। দেখেন, সমন্বয় ১ নম্বরে বলছে ১/৭/২০২৪ তারিখটি মনে রাখেন, অর্থাৎ ২০২৪ সালের মাঝামাঝি সময় তারিখে ৭০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। দেখেন, আমি ৭০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করছি ২০২৪ সালের যখন অর্থাৎ জুলাইয়ের ১ তারিখে ক্রয় করছি, যখন ৭ মাস ছিল তখন। যাহা হিসাবভুক্ত আছে, যাহা হিসাবভুক্ত আছে, হিসাবভুক্ত আছে বলতে কি বোঝায়? যন্ত্রপাতি যেটা রেয়ামিলে দেওয়া আছে। দেখেন, আপনারা দেখবেন রেয়ামিলে যন্ত্রপাতি দেওয়া আছে ৭০,০০০ টাকা। কি দেওয়া আছে? যন্ত্রপাতি দেওয়া আছে ১,৭০,০০০ টাকা। আপনারা এখানে দেখে নিন, ১,৭০,০০০ টাকা এই যে যন্ত্রপাতি দেওয়া আছে রেয়ামিলে, এটার ভিতরে ৭০,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। তার মানে আপনাকে নতুন করে আবার যন্ত্রপাতির সাথে এটা যোগ করতে হবে না, তারা যোগ করে দিয়ে দিছে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে কি বলছে দেখেন, এরপরে বলা হচ্ছে, কিন্তু এর সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা ভুলবশত মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে ১০,০০০ টাকা আপনাদের মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে, মজুরি থেকে আপনাকে বিয়োগ করতে হবে। ভালো করে একটা নোট মনে রাখেন, যদি কোনো এন্ট্রি কোনো একটি এন্ট্রির ভিতরে অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই এন্ট্রিটিকে তার ভিতর থেকে বের করার জন্য অবশ্যই আপনাকে বিয়োগ করতে হবে। সেজন্য অন্তর্ভুক্ত যদি থাকে তাহলে সবসময় বিয়োগ করবেন, আর যেখানে অন্তর্ভুক্ত আছে সেখান থেকে বিয়োগ করে আর যে জিনিসটি অন্তর্ভুক্ত আছে তার সাথে যে যোগ করে দিবেন। আমিও যখন অঙ্ক করব তখন আমি আপনাদেরকে বিষয়টি আরো সহজভাবে বুঝিয়ে দিব, এত বেশি চিন্তার দরকার নেই। দেখেন, এখন প্রশ্ন হচ্ছে যে সংস্থাপন ব্যয়টা আছে, এটা কিন্তু আপনাদের স্থায়ী সম্পদের সাথে যোগ হবে। তার মানে এখানে আমি যে যন্ত্রপাতি ক্রয় করছি ৭০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ছিল ১০,০০০ টাকা, টোটাল আমাদের যন্ত্রপাতির পরিমাণ এখানে ৮০,০০০ টাকা। ভালো করে মনে রাখেন,
এই ৮০,০০০ টাকা হচ্ছে আমাদের যন্ত্রপাতি, যেটা আমরা যন্ত্রপাতির সাথে যোগ করি নাই, কিন্তু ভুলে মজুরির সাথে যোগ করে ফেলছি। তার মানে মজুরি থেকে এখন বিয়োগ করতে হবে। এখন রেওয়া মিলের ভিতরে মজুরি কোথায় আছে সেখানে যাই আপনারা একটি দাগ দিবেন, কারণ মজুরির সাথে এটি সমন্বয় করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা যন্ত্রপাতির অন্তর্ভুক্ত করি নাই, তার মানে রেওয়া মিলের যন্ত্রপাতি যেখানে দেওয়া আছে তার পাশে একটি দাগ দিবেন, সেখানে ১০,০০০ টাকা যন্ত্রপাতি আমাদেরকে কি করতে হবে, সমন্বয় করতে হবে। আমি আশা করি এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি। ২ নম্বর সমন্বয় কি বলছে, বলছে মোট অনাদায় পাওনা ৪,০০০ টাকা। দেখেন রেওয়া মিলের ভিতরে অনাদায় পাওনা দেওয়া আছে, অনাদায় পাওনা রেওয়া মিলের ভিতরে দেওয়া আছে ৩,০০০ টাকা, কিন্তু সমন্বয় বলছে মোট অনাদায় পাওনা ৪,০০০ টাকা। তাহলে আমরা এখন কোনটা ধরবো? অবশ্যই আমরা এখানে, যেহেতু আমাদের অনাদায় পাওনা রেওয়া মিলে একটা দেওয়া আছে, এরপরে সমন্বয় আরেকটি দেওয়া আছে, তার মানে আমাদের রেওয়া মিলের অনাদায় পাওনার সাথে সমন্বয়ের অনাদায় পাওনা কি করতে হবে, আমাদেরকে সমন্বয় করতে হবে। আবার এই অনাদায় পাওনা মানে কি? অনাদায় পাওনা বলতে বোঝানো হচ্ছে একজন দেনাদারের নিকট থেকে যে পরিমাণ টাকা আমি আদায় করতে পারবো না। তার মানে রেওয়া মিলে প্রাপ্য হিসাব কোথায় আছে, ওই প্রাপ্য হিসাবের সাথে আপনাকে এটি কি করতে হবে, একটি দাগ দিতে হবে। দেখেন তো প্রাপ্য হিসাব কিন্তু প্রথমে দেওয়া আছে, তার সাথে আপনি অবশ্যই একটি সমন্বয় দাগ দিয়ে দিবেন, কারণ মোট অনাদায় পাওনা যেটা আছে এটা কিন্তু আপনার প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করতে হবে, কারণ এই টাকা আপনি আদায় করতে পারবেন না। এরপরে দেখেন, এবং অনাদায় পাওনা সঞ্চিতি 10% রাখতে হবে। এই যে অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে, এটি হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এটি আপনাদের বিশদায় বিবরণীতে একবার যাবে এবং আপনাদের প্রাপ্য হিসাব থেকে একবার বিয়োগ যাবে। তার মানে প্রাপ্য হিসাবের সাথে আপনি আবার আরেকটি দাগ দেন, তাহলে প্রাপ্য হিসাবের সাথে দুটি দাগ হলো। একটি হচ্ছে মোট অনাদায় পাওনা ৪,০০০ টাকা, তার জন্য, আরেকটি হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি 10% যেটি দেওয়া আছে এটির জন্য আরেকটি দাগ হবে। আশা করি এতটুকু পর্যন্ত বোঝাতে পেরেছি। ৩ নম্বর সমন্বয় বলছে যন্ত্রপাতির উপরে অবচয় ধার্য করতে হবে। তার মানে যন্ত্রপাতির মিলে যেটি দেওয়া আছে তার সাথে একটি দাগ দেন, কারণ এখানে আপনাকে অবশ্যই অবচয় ধরতে হবে। ৪ নম্বর সমন্বয় বলছে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে ৬৯,০০০ টাকা। মানে সমাপনী মজুত পণ্য এটা আপনার জন্য অবশ্যই একটি চলতি সম্পদ, এটি চলতি সম্পদের দিকে চলে যাবে। ক নম্বর সৃজনশীলে বলছে ব্যাট চলতি হিসাব প্রস্তুত করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খ নম্বর বলছে ২০২৪ সালের মোট লাভ ১,০০,০০০ টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলছে ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো। এ ছিল প্রশ্নের ধরন। প্রশ্নটি অনেক বড় এবং প্রশ্নটি আসলে একটু কঠিন আছে, তো সকলে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি অনেক কিছুই বুঝতে পারবেন। তো দেখেন আমাদেরকে ক নম্বরে যেহেতু বলছে এখানে ব্যাট চলতি হিসাব করার জন্য, তাহলে আমরা এখানে অবশ্যই ব্যাট চলতি হিসাবের জন্য ঘর করে নেব, মানে আমাদেরকে এখানে খতিয়ান করতে বলছে। তো খতিয়ানে ঘর হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত ডিভাইডেড বাই ডেবিট ক্রেডিট, উপর লিখবেন হিসাবের কোড নং, সেম ভাবে ঘর করবেন। তো যেহেতু আমাদের এখানে আমাদেরকে ব্যাট চলতি হিসাব করতে বলছে, তাহলে অবশ্যই মনে রাখবেন রেওয়া মিলের ভিতরে একটি ব্যাট হিসাব আপনাদেরকে দেওয়া থাকবে। দেখেন তো রেওয়া মিলে বলা আছে ব্যাট চলতি হিসাব ৪,০০০ টাকা, এটি দেওয়া আছে। দেখেন এটি আপনারা এখানে লিখে নেবেন। এখন এখানে কি আমি এটি লিখে নিব না, এখানে আমি যেটি লিখবো সেটি হচ্ছে ব্যালেন্স। এখানে আমরা এখানে লিখে নিব ব্যালেন্স B/D, এটি আপনারা এখানে লিখে নেবেন। তো দেখেন তো ব্যাট চলতি হিসেবে টাকাটা ডেবিট দিকে ৪,০০০ টাকা দেওয়া আছে, তার মানে এটা উদ্বৃত্ত, যেটাকে আমরা একদমই উদ্বৃত্ত করে ৪,০০০ টাকা লিখে নিব ডেবিট দিকে, যেহেতু টাকাটা ডেবিট দিকে আছে। যদি ক্রেডিট দিকে দেওয়া থাকলো তাহলেও প্রথম উদ্বৃত্তটা আমাদের অবশ্যই ক্রেডিট দিকে বের হতো। এবার আসেন কি বলছে, আপনাদেরকে এখানে ক্রয় ও বিক্রয় 15% ব্যাট সহ, ক্রয় বিক্রয়ের সাথে যদি কখনোই ব্যাট থাকে তাহলে আপনাদেরকে নিঃসন্দেহে একটি ব্যাট চলতি হিসাব খুলতে হয়। আপনারা অনেকে জাবেদা জানেন যে আমাদের যদি ক্রয় ব্যাট থাকে তখন আমরা লিখি ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিট, তারপর নগদান হিসাব অথবা পাওনাদার হিসাব আমরা লিখি ক্রেডিট। ভালো করে এই জিনিসটি মনে রাখেন। তাহলে আমাদের এখানে ক্রয় ব্যাট আছে, তো আমরা এখানে লিখে নিই ক্রয় হিসাব। তো ক্রয় হিসাব লেখার পর আমরা ক্রয় হিসাবের ব্যাটের পরিমাণটা বের করব। কিভাবে বের করবেন এটা ভালো করে বোঝেন। দেখেন আপনাদের দেওয়া আছে ক্রয় হচ্ছে 2,76,000 টাকা। এখন এখানে যেহেতু ব্যাট সহ বলছে, কি সহ বলছে, ব্যাট সহ বলছে, সেজন্য ব্যাটের পরিমাণ যেহেতু আমরা বের করতেছি, যাকে বের করব তাকে আমরা উপরে রাখবো। আর যেহেতু ব্যাট সহ বলছে তার মানে আমরা 115 দ্বারা এখানে ভাগ করব। কারণ কেন, এখানে আপনাকে ধরে নিতে হবে আপনার ক্রয় হচ্ছে 100% আর 15% ব্যাট সহ বলছে, সেজন্য আপনারা 100%-এর সাথে 15% এখানে যোগ করে ফেলবেন, তাহলে ব্যাট সহ এখানে ফলাফলটা পেয়ে যাবেন। তো দেখেন আপনাদের এখানে কত আসে, 2,76,000 টাকা। তারপর আমরা এখানে গুণ করব 15 দ্বারা, ভাগ করব 115 দ্বারা, তাহলে আমাদের এখানে আসবে 36,000 টাকা। এই 36,000 টাকা হচ্ছে আমাদের ক্রয় ব্যাটের পরিমাণ। তো এটি চলে যাবে আমাদের ডেবিট দিকে। কারণ কেন, কারণ আমরা জানি ক্রয় যেহেতু ডেবিট দিকে যায় তার মানে ক্রয় ব্যাটটাও ডেবিট দিকে চলে যাবে, আমরা এটি শিখিয়েছিলাম জাবেদার মধ্যে। এরপরে দেখেন আমাদের আছে বিক্রয় ব্যাট, এখানে যেহেতু ক্রয় বিক্রয় আছে তাহলে আমরা এখানে লিখে নিব বিক্রয় হিসাব।
তো বিক্রয় ব্যাটের পরিমাণটা সেম ভাবে বের করবেন, শুধুমাত্র টাকাটা পরিবর্তন হবে। বিক্রয়ের টাকা দেওয়া আছে কত, 3,45,000 টাকা, এটি আপনারা এখানে বসাবেন। এখন যদি আমরা এখানে কাজ করি কত আসে দেখেন, যেহেতু ব্যাট সহ বলছে 3,45,000 টাকা গুণ করব 15 ভাগ করবো 115 দ্বারা, তাহলে আমাদের এখানে আসবে 54,000 টাকা। এসে যে 54,000 টাকা আসছে এটি চলে যাবে আমাদের ক্রেডিট পাশে। কারণ আমাদের যেহেতু বিক্রয় ক্রেডিট পাশে যায় 45,000 টাকা, 45,000 টাকা, যেহেতু আমাদের বিক্রয়টা ক্রেডিট দিকে যায়, তার মানে আমাদের অবশ্যই বিক্রয় ব্যাটটাও ক্রেডিট দিকে চলে যাবে। এখন আমরা এখানে ব্যালেন্স বিডিটা টানবো, অর্থাৎ উদ্বৃত্ত টানবো। কিভাবে দেখেন, আমাদের প্রথম উদ্বৃত্ত কোন দিকে আছে, ডেবিট দিকে, আর এখানে প্রথম টাকা কোন দিকে আছে, ডেবিট দিকে। যদি ডেবিটে মিলে তাহলে আমরা যোগ করব, তাহলে এখানে আসবে কত, 40,000 টাকা। এখন 40,000 টাকা আসার পরে দেখেন তো এখানে ডেবিট ব্যালেন্স কত, 40, আর এখানে ক্রেডিট কত আছে, 45, তাহলে অবশ্যই আমাদের এখানে ক্রেডিটের পরিমাণ বেশি, সেজন্য আমরা 5,000 টাকা ক্রেডিট দিকে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্তের পরিমাণ হচ্ছে 5,000 টাকা। তো আশা করি আমি আপনাদেরকে এখানে ক নাম্বারটি বুঝাতে পেরেছি। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে গ নাম্বার আমাদেরকে বলছে 2024 সালের মোট লাভ 1 লক্ষ টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো এখানে অর্ধেক কাজ তারা আমাদেরকে করে দিয়েছে বিশদায় বিবরণীর। এখন আমাদেরকে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণটা বের করতে হবে। তো আমরা এখানে প্রথমে যেহেতু তারা দিয়ে দিয়েছে যে মোট লাভটা ধরে নিতে, তো আমরা এখানে মোট লাভ এখানে লিখে নিব, কারণ তারা আমাদেরকে এটি দিয়ে দিয়েছে। তো মোট লাভের পরিমাণ দেওয়া আছে কত, 1 লক্ষ টাকা, সেটি আপনারা এখানে লিখে নেবেন। এরপরে এর থেকে আপনাদেরকে বিয়োগ করতে হবে পরিচালন ব্যয়গুলো। ভালো করে মনে রাখেন যে মোট লাভ থেকে বিয়োগ করতে হয় কি, পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়গুলো বিয়োগ করার সময় আপনাদেরকে এখানে আমি বলি বিশদায় বিবরণী করবেন, পাশে আংশিক লিখে রাখবেন, কারণ আমরা বিশদায় বিবরণীর পুরো ফরম্যাটটি জানি। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হবে মোট মুনাফা পাবো বা মোট লাভ পাবো, যেটা দিয়ে দিয়েছে তারা আমাদেরকে। তার থেকে বিয়োগ করব পরিচালন ব্যয়, যোগ করবো অপরিচালন আয়, বিয়োগ করবো অপরিচালন ব্যয়। তো আমরা এভাবে নিট লাভটা বা নিট ক্ষতিটা পেয়ে যাব। তো আমাদের এখানে মোট লাভ থেকে পরিচালন ব্যয়গুলো বিয়োগ করতে হবে। এখন রেয়া মিল থেকে আমরা একদম ধীরে ধীরে দেখব যে পরিচালন ব্যয় কোনগুলো আর আছে কিনা। দেখেন এখানে আমাদেরকে প্রথমে যেটি দেখতে হবে, নিচের দিকে আসেন আপনারা, যে প্রথম অপরিচালন ব্যয় যেটি পাবেন, পরিচালন ব্যয় যেটি পাবেন অনাদায় পাওনা। অনাদায় পাওনা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, যাকে আমরা কুরিন বলে থাকি। তো আমরা এখানে লিখে নিব অনাদায় পাওনা। অনাদায় পাওনা, অনাদায় পাওনা বলতে বোঝানো হচ্ছে যে পরিমাণ টাকা দেনাদারের নিকট থেকে আমি আদায় করতে পারবো না। তো এখানে দেওয়া আছে 3,000 টাকা, এই 3,000 টাকা আমরা এখানে লিখে নিব। এরপরে আমরা এখানে দেখেন অনাদায় পাওনার সাথে বলছি যে একটি দাগ দেওয়ার জন্য, যাকে আমরা সমন্বয়ের দাগ বলি। কেন আমরা এটি বলছি, 2 নম্বর সমন্বয় দেখেন বলছে মোট অনাদায় 5,000 টাকা। ভালো করে বুঝেন, আমাদের মোট অনাদায় পাওনার পরিমাণ বলছে কত, 4,000 টাকা, কিন্তু রেয়া মিলের ভিতরে অনাদায় পাওনা দেওয়া আছে কত, 3,000 টাকা। তাহলে রেয়া মিলের ভিতরে যে অনাদায় পাওনা দেওয়া আছে এটি হচ্ছে আমাদের জন্য পুরাতন অনাদায় পাওনা, আর আমাদেরকে সমন্বয় তারা বলে দিছে যে 4,000 টাকা হয়েছে মোট অনাদায় পাওনা। তাহলে দেখেন তো আমাদের অনাদায় পাওনার পরিমাণ এখানে নতুন করে আসছে কত, নতুন করে এখানে 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সেজন্য আমরা এখানে কি করব, অনাদায় পাওনা যেটা রেয়া মিলে আছে তার সাথে নতুন করে যে 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে তাকে আমরা যোগ করব, কারণ অনাদায় পাওনার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণ বাড়ে। সেজন্য আমরা এখানে যোগ করব, যোগ নতুন অনাদায় পাওনা। নতুন অনাদায় পাওনা 1,000 টাকা। ভালো করে বুঝুন, এখানে কিন্তু 4,000 টাকা এখন হবে মোট 4,000 টাকা। দেখছেন কিভাবে 4,000 টাকা হয়েছে, যে অনাদায় পাওনার পরিমাণ। আশা করি বুঝতে পারছেন। আমরা পরিচালন ব্যয়ের ক্ষেত্রে অনাদায় পাওনার একটা রুলস জানি, সেটি হচ্ছে কি, অনাদায় পাওনার সাথে যোগ করব নতুন অনাদায় পাওনা, যোগ করব নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, বিয়োগ করব পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। তো আজকের অঙ্কে কিন্তু 4টাই দেওয়া আছে। তো আমরা নতুন অনাদায় পাওনা যোগ করার পরে আমরা এখানে দেখব যে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আছে কিনা। 2 নম্বর সমন্বয়ে আবার কি বলছে দেখেন, এবং অনাদায় পাওনা সঞ্চিতি 10% রাখতে হবে। ভালো করে বুঝেন, এই যে অনাদায় পাওনা সঞ্চিতি সমন্বয়ে যেটা বলছে এটাকে আপনি বলবেন নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়, দেখেন যেহেতু এখানে দেয় আছে সেজন্য আমরা এখানে লিখে নিই নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এই কথাটা আপনারা এখানে লিখে নেবেন। তো পরীক্ষার খাতে কিন্তু পুরোটা লিখবেন। দেখেন নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কিভাবে আমরা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি রাখবো। দেখেন নতুন অনাদায় পাওনা সঞ্চিতি রাখার জন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অবশিষ্ট দেনাদারটা কিভাবে বের করে। অবশিষ্ট দেনাদার, তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে অবশিষ্ট দেনাদারটা আমাদেরকে এখন এখানে বের করতে হবে। তো অবশিষ্ট দেনাদারটা আমরা কিভাবে বের করব, আপনি দেখেন আপনাদের রেয়া মিলে প্রাপ্য হিসাব দেওয়া আছে।
প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে কত দেখেন তো 50,000 টাকা। এই যে 50,000 টাকা প্রাপ্য হিসাব দেওয়া আছে, তার থেকে নতুন অনাদায়ী পাওনা যেটা দেখেন, নতুন অনাদায়ী পাওনা যেটা আছে সেটা বিয়োগ করবেন। নতুন অনাদায় পাওনা, দেখেন ভালো করে বুঝেন, নতুন অনাদায় পাওনা বিয়োগ করবেন 1000 টাকা। আমরা নতুন করে পাইছি কত 1000 টাকা। এটি বিয়োগ করার পর আমাদের এখানে যে 49,000 টাকা আসবে এটি হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। অবশিষ্ট প্রাপ্য হিসাব, ভালো করে এগুলো মনে রাখবেন। দেখেন অবশিষ্ট প্রাপ্য হিসাবের পরিমাণ পাইছি কত 49,000 টাকা। এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের টাকাটাকে এখন আমরা কি করব, এই 49,000 টাকাটাকে এখন আমরা 10% করব, যেহেতু আমাদেরকে 10% নতুন অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে বলছে। তো যদি আমরা 10% রাখি তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, 49,000 টাকা তার উপরে 10% করবেন, তাহলে আপনাদের এখানে আসবেন 4,900 টাকা। এই 4,900 টাকা আপনারা এইগুলো এখানে করবেন, তাহলে দেখবেন যে আপনাদের এখানে আসবে কত 8,900 টাকা। এরপর আমরা রুলসটি জানি কি, পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতিটা আপনাকে বিয়োগ করতে হবে। তো রেয়া মিলের ভিতরে দেখেন অনাদায় পাওনার পরে আরেকটা জিনিস বলছে যে অনাদায় পাওনার সঞ্চিতি। রেয়া মিলের ভিতরে যে অনাদায় পাওনার সঞ্চিতি দেওয়া আছে এটি হচ্ছে পুরাতন। তো আমরা এই পুরাতনটাকে বিয়োগ করব। তো আমরা এখানে লিখে নিব পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। এই টাকাটাকে আমরা এখানে লিখে এটি বিয়োগ করে ফেলবো। তো দেখেন কত টাকা দেওয়া আছে, পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি 3,000 টাকা, এটা আমরা এখানে বিয়োগ করে ফেলবো। তো বিয়োগ করলে আমাদের এখানে আসবে 5,900 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য কি টোটাল অনাদায় পাওনার পরিমাণ, যেটা আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যয়। এবার আসেন আর কি আছে, পরিচালন ব্যয়। এখানে দেখেন বেতন দেওয়া আছে, বেতন প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। তো আমরা বেতনটাকে লেখার পরে এখানে বেতনের যে টাকা দেওয়া আছে সেটি এখানে 25,000 টাকা, এটিকে আমরা এখানে ফার্স্ট কলামে লিখে নিব। কেন ফার্স্ট কলামে লিখবো, কারণ বেতনের পাশে ব্র্যাকেটে বলছে 10 মাস, তার মানে এই যে 25,000 টাকা দেওয়া আছে এটি আমি 10 মাসের বেতন দিয়েছি, আরো 2 মাস বাকি আছে, কারণ আমরা অঙ্ক করি 1 বছরের, 1 বছর সমান সমান 12 মাস। তাহলে আমাদের এখানে যোগ করতে হবে বকেয়া বেতন। মনে রাখবেন বেতন যদি বকেয়া থাকে বা কোনো কিছু যদি বকেয়া থাকে তাহলে যোগ হবে, আর অগ্রিম হলে বিয়োগ হবে। তো আমরা এখানে লিখে নিব বকেয়া বেতন। তো বকেয়া বেতনের পরিমাণ কিভাবে বের করবেন দেখেন, এখানে আমি এখানে নোটগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই পরীক্ষার খাতায় এইভাবে লিখে নেবেন। তো এখানে 25,000 টাকা, আর যেহেতু 2 মাসের বেতন বকেয়া আছে সেজন্য 2 দ্বারা গুণ করবেন আর 10 দ্বারা ভাগ করবেন, কারণ এই 25,000 টাকা হচ্ছে 10 মাসের। তাহলে আপনাদের এখানে দেখবেন যে 5,000 টাকা আসবে। এই 5,000 টাকাই হচ্ছে আপনাদের জন্য বকেয়া বেতন, এটি আপনি এখানে বসিয়ে দিবেন। তাহলে আপনাদের দেখবেন যে 30,000 টাকা আসবে। এই যে 30,000 টাকা আসছে এটি হচ্ছে আপনাদের টোটাল বেতনের পরিমাণ, যা প্রতিষ্ঠানের জন্য পরিচালন ব্যয়। এবার দেখেন আপনাদের আর কি কি আছে। এখন দেখেন এখানে আপনাদের ইজারা সম্পত্তি, এটি স্থায়ী সম্পদ, কিন্তু তার পাশে ব্র্যাকেটে বলছে 10 বছরের জন্য। তাহলে ইজারা সম্পত্তি কত বছরের জন্য, 10 বছরের জন্য। ভালো করে একটা জিনিস মনে রাখেন, ইজারা সম্পত্তি যদি আমাদের 10 বছরের জন্য হয় আর ব্র্যাকেটে আমাদেরকে যদি এখানে 10 বছর বলে দেয়, এই ক্ষেত্রে আমরা অঙ্ক করি 1 বছরের জন্য, তাহলে ইজারা সম্পত্তিটি আমি 1 বছর ব্যবহার করে ফেলছি, সেজন্য এটা একটা অবশ্যই অবলোপন হবে। সেজন্য আমরা এখানে লিখে নেব ইজারা সম্পত্তির অবলোপন। এই বিষয়গুলো একটু মনে রাখবেন, ইজারা সম্পত্তির অবলোপন। দেখেন কার অবলোপন হয় আর কার অবচয় হয় সেগুলো একটু ভালো করে বুঝবেন। তো দেখেন ইজারা সম্পত্তি এখানে দেওয়া আছে আমাদের 80,000 টাকা। তো আমরা যেহেতু অঙ্ক 1 বছরের জন্য করি সেজন্য 1 দ্বারা গুণ করবো, আর এটি দেওয়া আছে 10 বছরের, সেজন্য 10 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে আসবে 8,000 টাকা। এই 8,000 টাকা হচ্ছে আমাদের জন্য ইজারা সম্পত্তির অবচয়। দেখেন এখন এই 8,000 টাকা আমাদের যেহেতু ইজারা সম্পত্তির অবলোপন আসছে, অবলোপন, এটিও আমরা এখানে দেখিয়ে দিব যা আমাদের জন্য পরিচালন ব্যয়। এখন দেখেন আমাদের আর কি কোনো কিছু আছে কিনা এখানে রেয়া মিলের ভিতরে। রেয়া মিলের ভিতরে আর আমাদের কোনো কিছু নেই, এখন আমাদেরকে সমন্বয়ে যেতে হবে। সমন্বয় 1 নম্বরে কি বলছে দেখেন, যন্ত্রপাতি ক্রয়, এটা আপনার জন্য স্থায়ী সম্পদ, এটি এখানে আসবে না। সংস্থাপন ব্যয়, দেখেন যন্ত্রপাতির সাথে যে 10,000 টাকা সংস্থাপন ব্যয় দেওয়া আছে, এটি যন্ত্রপাতি 70,000 টাকার সাথে যোগ হয়ে যাবে, অর্থাৎ মোট যন্ত্রপাতি হবে। সংস্থাপন ব্যয় প্রতিষ্ঠানের জন্য একটি কি হবে, স্থায়ী সম্পদ হবে, কারণ এটি যন্ত্রপাতির সাথে কি হবে, যোগ হবে, এটি কখনোই পরিচালন ব্যয় হবে না। এরপরে দেখেন মোট অনাদায় পাওনার কাজ করে ফেলছে আমরা এখানে। এরপরে 3 নম্বর সমন্বয় বলছে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে। ভালো করে মনে রাখেন, যন্ত্রপাতির উপর অবচয় ধার্য, যা প্রতিষ্ঠানের জন্য পরিচালন ব্যয়। তো আপনি এখানে লিখে নেবেন যন্ত্রপাতির অবচয়। তো দেখেন যন্ত্রপাতির অবচয়টা আমরা বের করবো। এখন কিভাবে বের করবেন দেখেন, এখানে ভালো করে বুঝেন, এই সাইডটা একটু সমস্যায় করে অনেকে, এটা সহজ বিষয়।
আপনারা দেখেন যন্ত্রপাতি নিয়ে দেখেন যন্ত্রপাতির টাকা কিন্তু রেওয়া মিলের ভিতরে দেওয়া আছে কত 1 লাখ। এখন এখানে সমন্বয় একে কি বলছে দেখেন 1/7/2024 তারিখে 70,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে যা হিসাবভুক্ত আছে। দেখেন ভালো করে বুঝেন, আমরা 70,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করছি, এটা এখানে কিন্তু হিসাবভুক্ত আছে। তার মানে এখানে যে নতুন করে যন্ত্রপাতিটা ক্রয় করছি এটা কিন্তু রেওয়া মিলে যে যন্ত্রপাতি আছে তার সাথে অন্তর্ভুক্ত আছে। তার মানে রেওয়া মিলের পূর্বে যে যন্ত্রপাতি ছিল সেটার মূল্য কত ছিল 1 লক্ষ টাকা ছিল। এখন আমি নতুন করে 70,000 টাকা দিয়ে কিনছি, সেটা আবার যোগ করে টোটাল আমাদের এখানে মোট হচ্ছে কত 1,70,000 টাকা। কিন্তু আপনারা আমাকে বলেন তো এখানে যন্ত্রপাতি কি 1,70,000 টাকা না? কেন? কারণ হচ্ছে আপনি যে যন্ত্রপাতি 70,000 টাকা দিয়ে কিনছেন সেটার সংস্থাপন ব্যয় ছিল কত? সেটা সংস্থাপন ব্যয় ছিল 10,000 টাকা। সেটা আপনার নতুন যন্ত্রপাতির সাথে যোগ হবে। তাহলে দেখেন নতুন যন্ত্রপাতি, এদের নতুন যন্ত্রপাতি আছে তার টোটাল মূল্য হচ্ছে 80,000 টাকা। আর আমাদের রেওয়া মিলের ভিতরে যে যন্ত্রপাতি ছিল তার প্রকৃত মূল্য কত ছিল? তার প্রকৃত মূল্য ছিল 1 লক্ষ টাকা। টোটাল আমাদের মোট যন্ত্রপাতির মূল্যের পরিমাণ হচ্ছে 1,80,000 টাকা। তাহলে এটা হচ্ছে মোট যন্ত্রপাতি। মোট যন্ত্রপাতি এ রিলেটেড সমস্যা অনেক পড়তে পারে, সেজন্য আমি ডিটেলস আলোচনা করছি। তাহলে দেখেন এখানে হচ্ছে 1,80,000 টাকা। এখন আসেন আপনাকে আমি যদি বলি যে এখন অবশ্যই ধার্য করেন, তাহলে আপনি কিভাবে করবেন? আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই যে যন্ত্রপাতি এখানে পূর্বে যে 1 লক্ষ টাকা আছে এই 1 লক্ষ টাকার উপর আপনাকে আগে 10% করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই 1 লক্ষ টাকার যন্ত্রপাতি আপনি পুরো 1 বছর ব্যবহার করছেন। আর 2024 সালের যে 7 মাস অর্থাৎ 1/7/2024 আমরা যেটা ক্রয় করছি সেটা তো আমি মাত্র 6 মাস ব্যবহার করছি 2024 সালে। সেজন্য ওই 80,000 টাকার উপরে 6 মাসের অবশ্যই ধার্য করতে হবে। তাহলে কাজটা কিভাবে হবে দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 লক্ষ টাকার উপরে 10% করবেন, এরপরে আপনি এখানে যোগ করবেন 80,000 টাকা, আর উপরে কি করবেন 10% করবেন। তারপরে এই 80,000 টাকার উপরে একদম আপনি এখানে কি করবেন 6 দিয়ে গুণ করবেন, 12 দ্বারা ভাগ করবেন, কারণ আপনি এখানে 6 মাসের অবচয় পাবেন। তাহলে এখানে আসবে 10,000 টাকা। আর এখানে যদি আমরা এখানে টোটাল কাজ করে ফেলি তাহলে আমাদের এখানে আসবে 4,000 টাকা। টোটাল আমাদের যন্ত্রপাতি বাবদ অবচয়ের পরিমাণ আসবে এখানে 14,000 টাকা। আমি আশা করি আপনাদেরকে এই বিষয়টি বোঝাতে পেরেছি। তো দেখেন আমি এটি মুছে দিচ্ছি কারণ আমাদের এখানে জায়গা সংক্ষিপ্ত। তো দেখেন আমাদের এখানে আর কি কোনো পরিচালন ব্যয় আছে? না, আমাদের যেহেতু আর কোনো পরিচালন ব্যয় নেই এখন আমরা সবগুলো যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, আমাদের এখানে আসবে যে 57,900 টাকা। এটা আমরা এখানে বসিয়ে দিব। এই যে আমাদের পরিচালন ব্যয়টা আসছে এই পরিচালন ব্যয়টা হচ্ছে কি করব আমরা এখানে মোট লাভ থেকে বিয়োগ করে ফেলব। তো দেখেন 1 লক্ষ টাকা বিয়োগ করব 57,900 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 42,100 টাকা। 42,100 টাকা। এই যে 42,100 টাকা আসছে এটি হচ্ছে পরিচালন মুনাফা। ভালো করে মনে রাখেন পরিচালন মুনাফা। এখন এই পরিচালন মুনাফার সাথে আপনি যোগ করবেন অপরিচালন আয়, বিয়োগ করবেন অপরিচালন ব্যয়, তাহলে নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণটা পেয়ে যাবেন। তো আজকের অঙ্কে কিন্তু আমাদের অপরিচালন আয়ও আছে আর অপরিচালন ব্যয়ও আছে। তা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমরা পরিচালন মুনাফার পরিমাণ পেয়েছিলাম 42,100 টাকা। এটার সাথে আমরা যোগ করব অপরিচালন কি করব অপরিচালন আয়টা আমরা যোগ করে ফেলবো। আয় অপরিচালন আয়টা কি করব যোগ করব। তো অপরিচালন আয়ের ভিতরে আমাদের এখানে কি আছে দেখেন বিনিয়োগের সুদ। দেখেন বিনিয়োগের সুদ প্রতিষ্ঠানের জন্য কি একটি অপরিচালন আয়। তো আমরা এখানে লিখে নিব বিনিয়োগের সুদ। এখন দেখেন বিনিয়োগ কত টাকা দেওয়া আছে আপনাদের এখানে দেখবেন যে রেওয়া মিলের ভিতরে 10% বিনিয়োগ দেওয়া আছে আপনাদের এখানে কত 50,000 টাকা। তো 10% বিনিয়োগ করবেন আপনি এখানে 50,000 টাকার উপর 10% করলে আপনাদের এখানে আসবে 5,000 টাকা। এই 5,000 টাকা আমরা এখানে বসিয়ে দিব। দেখেন আমাদের কিন্তু আর কোনো অপরিচালন আয় নেই, তো দুইটি যোগ করলে এখানে আসবে 47,100 টাকা। এখন এটার থেকে আপনি বিয়োগ করবেন অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়, তো অপরিচালন ব্যয় কিন্তু এখানে আছে। বিনিয়োগের সুদ যদি আপনার জন্য আয় হয় আর ঋণের সুদ কিন্তু আপনার জন্য অপরিচালন ব্যয়। তো আপনি এখানে লিখে নেবেন ঋণের সুদ। তো ঋণ দেওয়া আছে কত? ঋণ দেওয়া আছে এখানে আপনারা দেখবেন যে ঋণ দেওয়া আছে এখানে 40,000 টাকা। তো আমরা এই 40,000 টাকার উপরে আর ঋণের পাশে বলছে কি 8% ঋণ 1/1/2024, তার মানে 1 বছরের জন্য এখানে। তো আপনাদের এখানে 1 বছরে 8% করবেন, যা আসে তা এখানে বসিয়ে দেবেন। তো এখানে দেখবেন যে আপনাদের আসবে 3200 টাকা অর্থাৎ 3,200 টাকা। এটিকে আপনারা এখান থেকে বিয়োগ করে ফেলবেন। তাহলে দেখেন 47,000 টাকা থেকে যদি আমরা এটা বিয়োগ করি 47,100 বিয়োগ 3,200, তো আমাদের এখানে আসবে 43,000
900 টাকা। এই 43,900 টাকা হচ্ছে আমাদের জন্য নিট লাভ। এই যে নিট লাভ আসছে, এটা দিয়ে আপনাদেরকে কি করতে হবে, মালিকানা শর্তের পরিমাণটা বের করতে হবে। তো আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে গ নাম্বার আমাদেরকে বলছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো। তো এখানে আমাদেরকে পুরো আর্থিক অবস্থার বিবরণী করতে বলে নাই, আমাদেরকে এখানে আংশিক করতে বলছে, দায় ও মালিকানা শর্ত বের করতে বলছে। তো আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আগে আমরা প্রথমে দায়গুলো বের করব। তো আমরা এখানে লিখে নিব দায় সমূহ। উপরে কোম্পানির নাম আপনারা এখানে লিখে নেবেন, কোম্পানির নাম লিখে নেবেন এবং আপনারা যেটি লিখবেন সেটা হচ্ছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য লিখবেন। অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীতে আপনারা সমাপ্ত কথাটা না লিখে লিখবেন যে তারিখের জন্য কথাটা লিখবেন, আর বিষয়দায় বিবরণীতে লিখবেন সমাপ্ত বছরের জন্য। তো দেখেন এখানে দায় সমূহ আমরা লিখে নিলাম, লেখার পরে আমরা এখানে লিখে নিব চলতি দায়। দায় সাধারণত দুই ধরনের থাকে, একটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটি হচ্ছে চলতি দায়। তা আমাদের এখানে চলতি দায় কি কি আছে দেখেন, প্রশ্ন দেখেন, প্রদেয় হিসাব। এই যে প্রদেয় হিসাব আছে এটা আপনার জন্য একটি চলতি দায়, এটা আপনি এখানে লিখে নেবেন প্রদেয় হিসাব। তো প্রদেয় হিসাবের পরিমাণ আমাদের এখানে দেওয়া আছে 40,000 টাকা। এটিকে আমরা সেকেন্ড কলামে লিখবো কারণ এটার সাথে কোনো সমন্বয় নেই। এরপরে দেওয়া আছে কি দেখেন তো আমাদের ঋণের সুদ। দেখেন ঋণের সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয়, আর ঋণের সুদ যদি আপনি পরিশোধ না করেন এটা আপনার জন্য অবশ্যই একটি চলতি দায় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে নিব বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ। তো বকেয়া ঋণের সুদ কিন্তু আমরা খ নম্বরে বের করছিলাম 3,200 টাকা। তো এই 3,200 টাকা আমরা এখানে লিখে নিব। আমি আবার বলি, ঋণের সুদ যতটুকু আপনার জন্য হবে ততটুকুই আপনার জন্য যদি পরিশোধ না করেন সেটা বকেয়া হয়ে যাবে, যেটা আপনার জন্য চলতি দায় হবে। এরপরে দেখেন আমাদের এখানে চলতি দায়ের ভিতরে আর কি আছে, সেটা হচ্ছে বকেয়া বেতন। দেখেন আমরা যে 10 মাসের বেতন পরিশোধ করছি, রেয়া মিলের ভিতরে বেতনের পাশে ব্র্যাকেট দিয়ে 10 মাস লেখা আছে, মানে আপনি 10 মাসের বেতন দিচ্ছেন, 2 মাসের দেন নাই, তাহলে বকেয়া বেতন লিখবেন এখানে, বকেয়া বেতন। তো বকেয়া বেতনের পরিমাণ কিন্তু 5,000 টাকা, সেটি আমরা পেয়েছিলাম, সেটি আমরা এখানে লিখে নিব। এরপরে দেখেন আমাদের আর কোনো চলতি দায় কি আছে কিনা আমরা দেখব। দেখেন রেয়া মিলের ভিতরে আর কোনো চলতি দায় আমাদের এখানে নেই, কিন্তু ক নাম্বার সৃজনশীল প্রশ্ন আপনারা একটা জিনিস খেয়াল করেন, ব্যাট চলতি হিসাব যেটি করছেন ওই ব্যাট চলতি হিসাবের ক নাম্বারে আমি আপনাদের যে ফলাফলটি বের করছি সেটি কোন দিকে ছিল, সেটি ছিল ক্রেডিট দিকে। ভালো করে বুঝেন, ক্রেডিট দিকে আপনাদের ব্যাট চলতি হিসাবের ফলাফল ছিল 5,000 টাকা। ব্যাট চলতি হিসাবের যদি উদ্বৃত্ত কখনোই ক্রেডিট দিকে দেওয়া থাকে তাহলে এটা নিঃসন্দেহে আপনার জন্য হয়ে যাবে চলতি দায়। তাহলে আমরা এখানে লিখে নিব ব্যাট চলতি হিসাব। ব্যাট চলতি হিসাব। তো ব্যাট চলতি হিসাবের পরিমাণ ছিল আমাদের কত, 5,000 টাকা। সেই 5,000 টাকা আমরা এখানে লিখে নিব, ক্রেডিট দিকে ছিল। দেখেন আমাদের আর কি কোনো চলতি দায় ছিল কিনা, আমাদের আর কোনো চলতি দায় নেই, সেজন্য আমরা এই সবগুলো যোগ করব। তো 40,000 সাথে যদি আমরা যোগ করি আমাদের এখানে আসবে 53,200 টাকা, সেটি আমরা এখানে বসাবো। এখন আমরা জানি দায় আরেকটি থাকে, সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো এই অঙ্কে কিন্তু দীর্ঘমেয়াদী দায় আছে, সেটা হচ্ছে ঋণ 8% ঋণ। তো আমরা এখানে লিখে নিব দীর্ঘমেয়াদী দায়, আর এখানে লিখে নিব 8% ঋণ। সেটি আমাদের জন্য কি হয়ে যাবে, দীর্ঘমেয়াদী দায় হয়ে যাবে। তো কত হাজার টাকা ছিল, 40,000 টাকা, এটি আমরা এখানে বসিয়ে দেব। তো দেখেন আমাদের এখানে টোটাল দায় আমরা দুইটা পেয়ে গিয়েছি। এখন আমাদের এখানে যেটি আসবে সেটি হচ্ছে মালিকানা শর্ত। তো আমরা মালিকানা শর্ত কথাটা এখানে লিখে নিব। তো মালিকানা শর্ত এখানে লেখার পরে আমাদের এখানে দেখতে হবে মালিকানা শর্তের কিন্তু একটা ফরম্যাট আছে, আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম, যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। মালিকানা শর্তের ফরম্যাটটি হচ্ছে মূলধন যোগ অতিরিক্ত মূলধন বিয়োগ করবেন উত্তোলন, তারপরে যোগ করবেন মূলধনের সুদ, বিয়োগ করবেন উত্তোলনের সুদ, যোগ নিট লাভ বিয়োগ নিট ক্ষতি, বিয়োগ আয়কর বিয়োগ জীবন বীমা প্রিমিয়াম, যোগ সাধারণ সঞ্চিতি। এগুলো আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তারপর আপনাদের আয়কর সঞ্চিতিও এখানে আছে। তো দেখেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে মালিকানা শর্তের যে ফরম্যাটটি আছে সে অনুযায়ী করব। আমাদের প্রথমে আসবে মূলধন, তো আমরা এখানে লিখে নিব মূলধন। তো মূলধনের সাথে আমাদেরকে দেখেন তো মূলধন কত টাকা দেওয়া আছে, এখানে দেওয়া আছে উত্তোলন ও মূলধন। উত্তোলন দেওয়া আছে 20,000 টাকা, মূলধন দেওয়া আছে 3,10,000 টাকা। তো আমরা এখানে লিখে নিব, ফার্স্ট কলামে না সেকেন্ড কলামে লিখবেন আপনারা, অবশ্যই 3,10,000 টাকা সেকেন্ড কলামে লিখে নেবেন। মূলধন যোগ অতিরিক্ত মূলধন, যেহেতু অতিরিক্ত মূলধন প্রশ্ন নেই তাহলে আপনি বিয়োগ করবেন, বিয়োগ উত্তোলন। তাহলে আমরা উত্তোলনটা বিয়োগ করে ফেলবো। দেখেন উত্তোলন দেওয়া আছে কত, 20,000 টাকা। এই 20,000 টাকা উত্তোলন আপনি এখান থেকে বিয়োগ করবেন। তো বিয়োগ করলে আপনাদের এখানে আসবে 2,90,000 টাকা। দেখেন মূলধন যোগ
যোগ অতিরিক্ত মূলধন বিয়োগ উত্তোলন বিয়োগ আমাদের কি করতে হবে, যোগ মূলধনের সুদ বিয়োগ উত্তোলনের সুদ যোগ নিট লাভ। দেখেন আমাদের এই অঙ্কে কিন্তু নিট লাভ আমরা খ নম্বরে পেয়েছিলাম বিশদায় বিবরণীতে, সেজন্য আমরা এখানে নিট লাভটা যোগ করব। আর আপনারা এখানে ব্র্যাকেটে লিখতে পারেন যে খ হতে প্রাপ্ত। তো আমাদের এখানে খ হতে প্রাপ্ত আমরা কত পেয়েছিলাম, 43,900 টাকা। এই 43,900 টাকা আমরা এখানে কি করব, যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, যোগ যদি করি তাহলে 2,90,000 যোগ 43,900, তাহলে আমাদের এখানে আসবে 3,33,900 টাকা। দেখেন আমাদের কি আর কোনো কিছু আছে কিনা, আমরা যদি নিট লাভটা যোগ করি তাহলে নিট ক্ষতিটা বিয়োগ করতে হবে, যেহেতু লাভ আছে তার মানে ক্ষতি নেই। এরপর আমাদেরকে বিয়োগ করতে হবে বিয়োগ আয়কর, বিয়োগ জীবন বীমা প্রিমিয়াম, যোগ সাধারণ সঞ্চিতি, এগুলো কোনো কিছুই নেই। তো আমাদের এখানে ফলাফলটি আসবে 3,33,900 টাকা, এটি আমরা এখানে বসিয়ে দেব। তো দেখেন আমাদের কিন্তু আর তেমন মালিকানা শর্তের কোনো কিছুই নেই, সেজন্য আমরা এখানে কী করবো, এখন দায়গুলো আর মালিকানা শর্ত যোগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, আমাদের এখানে আসবে উপর হচ্ছে 93,200 টাকা। তো যোগ করলে আমাদের এখানে আসবে 4,27,100 টাকা। এ হচ্ছে আমাদের গ নাম্বারটি, অর্থাৎ আপনি এখানে লিখে নেবেন মোট দায় ও মালিকানা শর্ত। তো আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্ন বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ অর্থাৎ 25 সালে যে যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ইনশাআল্লাহ আপনারা নিয়মিত এখানে ভিডিও পাবেন। আর আমাদের এই প্ল্যাটফর্মটা হবে প্রশ্ন সমাধানের জন্য সবচেয়ে একটি বেস্ট প্ল্যাটফর্ম এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।